মহালয়ার ভোরবেলাটা এই সুর ছাড়া একেবারেই যেন অসম্পূর্ণ। বাঙালির কাছে আজও এই দিনে ভোরবেলা ঘুম চোখে রেডিওতে মহিষাসুর মর্দিনী একটা ইমোশন। এই অনবদ্য সৃষ্টির পেছনে আসল কারিগর যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, তার সম্পর্কে বাঙালি কতটুকুই বা জানে? তার বেড়ে ওঠা, তার জীবন সংগ্রাম কিংবা অল ইন্ডিয়া রেডিওতে তার প্রভাব প্রতিপত্তি, এসব গল্প আপনার কি জানা আছে? কিংবা তার শেষ জীবনের বেদনাদায়ক অধ্যায় সম্পর্কে আপনি কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে ধোঁয়া ওঠা চায়ের কাপটা নিয়ে আঁটোসাঁটো হয়ে বসুন। আজকে বলবো বেতার জগতের সেই দাপুটে ধারাভাষ্যকর, নাট্যকার, অভিনেতা শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অজানা কাহিনী। তাহলে চলুন শুরু হোক আজকের গল্প। উত্তর কলকাতার আহিরিটোলাতে 1905 সালের 4ই আগস্ট জন্মগ্রহণ করেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। ছোটবেলা থেকে সংস্কৃত পাঠ আর নাট্য সাহিত্যের দিকে তার ছিল বেজায় ঝোঁক। মাত্র 8 বছর বয়সেই তিনি চণ্ডীপাঠ করে সবাইকে একেবারে চমকে দিয়েছিলেন। ঠাকুমা সরলাবালা দেবী ছোট্ট বীরেন্দ্র কৃষ্ণকে পড়ে শোনাতেন শেক্সপিয়ার আর গিরিশচন্দ্র ঘোষের নাটক। ছোটবেলা থেকেই নাট্যচর্চা, গান বাজনা আর অভিনয়ের দিকে তার খুবই আগ্রহ ছিল। 1928 সালে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাস করে বাবার এক বন্ধুর সুপারিশে চাকরি নেন ইস্ট ইন্ডিয়া রেলওয়ের সদর দপ্তরে। রেলের চাকরি নিলে কি হবে? ভদ্রমশাইয়ের মন সবসময় পড়ে থাকতো বেতার কেন্দ্রের দিকে। কিন্তু বেশ কয়েকবার রেডিওতে অডিশন দিয়েও ব্যর্থ হন বীরেন্দ্র কৃষ্ণ। খুব ছোটবেলায় একবার তার ডিপথেরিয়া হয়। সেবার সাহেব ডাক্তারের অনেক চেষ্টায় প্রাণটা বাঁচলেও গলাটা একেবারেই নষ্ট হয়ে যায়। সেই থেকেই তার কণ্ঠস্বর ভাঙা ভাঙা, কেমন অদ্ভুত ধরনের। কিন্তু তার এই অদম্য প্রতিভাকে জোর করে আটকে রাখবে এমন সাধ্যি কারও ছিল না। একবার একটা বেতার নাটকে রাক্ষসের চরিত্রে অভিনয়ের জন্য একজন বাচিক শিল্পীর প্রয়োজন হচ্ছিল। অনেক অডিশন নিয়েও প্রযোজকের আর কাউকে মনে ধরে না। শেষে ডাক পড়ল বীরেন্দ্র কৃষ্ণর। তার ওই ভাঙা ভাঙা ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠস্বরের জন্য রাক্ষসের চরিত্রে তিনি ছিলেন একেবারেই জুৎসই। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। অল্প সময়ের মধ্যে বেতার কেন্দ্রের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে বসেন তিনি। সাদা গরদের ধুতি পাঞ্জাবি, কাঁধে সাদা উড়নি আর 2 পকেটে 2টো রুমাল, তার মধ্যে একটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আর অপরটা নস্যির দাগে ভরা। এমনটাই চিরচেনা পোশাকে বেতার কেন্দ্রে আসতেন শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। এতদিনে অল ইন্ডিয়া রেডিওতে সহকারী পরিচালক হিসাবে যোগ দিয়েছে বীরেন্দ্র কৃষ্ণ। দুর্গাপুজো উপলক্ষে বাঙালিকে কিছু একটা উপহার দেওয়ার কথা ভাবছিলেন রেডিও কর্তারা। সেই চিন্তা থেকেই জন্ম নেয় দেবী দুর্গার পৌরাণিক কাহিনী অবলম্বনে মহিষাসুর মর্দিনী। অনুষ্ঠানটির পরিচালক ছিলেন শ্রী পঙ্কজ কুমার মল্লিক। ভাষ্য আর শ্লোক পাঠের দায়িত্ব পড়েছিল বীরেন্দ্র কৃষ্ণের কাঁধে। শুরুর দিকে অনুষ্ঠানটি রেকর্ড করে সম্প্রচারিত হতো না। অনুষ্ঠানে যেসব শিল্পীরা অংশ নিতেন তারা বেশ কিছুদিন আগে থেকেই বেতার কেন্দ্রের রিহার্সালের জন্য আসতেন। বীরেন্দ্র কৃষ্ণ তাদেরকে শেখাতেন কিভাবে শব্দ না করেও পাতা উল্টাতে হয়, কিভাবে কথা বলার মাঝখানে চোরা দম নিতে হয়, কিভাবে ভাষ্য পাঠ সাবলীলভাবে করা যায়। এরপর মহালয়ার ভোরে বীরেন্দ্র কৃষ্ণের সাথে কলাকুশলীরা পাঠ করতেন মহিষাসুর মর্দিনী। প্রথম দিকে এমন সুর করে কিন্তু অনুষ্ঠানটি পাঠ করা হতো না। সাধারণ কথা ভঙ্গিতেই পাঠ হতো অনুষ্ঠানটি। এমনই একদিন রিহার্সালের সময় নিছকই মজা করে ভদ্রমশাই চণ্ডী পাঠের অনুকরণে পাঠ করতে শুরু করেন মহিষাসুর মর্দিনী। তা শুনে সবাই বেশ মজা পেলেও অবাক হলেন বাণী কুমার ভট্টাচার্য, যিনি এই অনুষ্ঠানের ভাষ্য লিখেছিলেন। তক্ষুনি আকাশবাণীতে ঠিক হলো এইভাবেই চণ্ডী পাঠের অনুকরণে পাঠ হবে মহিষাসুর মর্দিনী। 1931 সালের 24শে সেপ্টেম্বর প্রথম আকাশবাণীতে সরাসরি সম্প্রচারিত হয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে মহিষাসুর মর্দিনী। সাল 1976। দেশে সে সময় এমার্জেন্সি চলছে। আকাশবাণী কর্তৃপক্ষ ঠিক করল আর বীরেন্দ্র কৃষ্ণ নয়, এবার মহিষাসুর মর্দিনী পাঠ করানো হবে কোনো খ্যাতনামা বাঙালি ম্যাটিনি স্টারকে দিয়ে। সে সময় ম্যাটিনি স্টার বলতে মহানায়ক উত্তম কুমার ছাড়া আর কার নামই বা সামনে আসে? ঠিক হলো বীরেন্দ্র কৃষ্ণের পরিবর্তে উত্তমবাবুই পাঠ করবেন মহিষাসুর মর্দিনী। অনুষ্ঠানটার নাম পাল্টে রাখা হলো দেবী দুর্গতি হারিণী। কিন্তু উত্তম কুমার প্রথম দিকটায় রাজি হননি অনুষ্ঠানটার জন্য। শেষমেশ হেমন্ত কুমার মুখোপাধ্যায়ের অনুরোধে নিমরাজি হলেন তিনি। যদিও তারপরও বাঙালির এই ইমোশনের জায়গাটা নিয়ে বেশ চিন্তিত ছিলেন উত্তম কুমার।
অনুষ্ঠানের জন্য তালিম নিতে ছুটে গেছিলেন সেই বীরেন্দ্র কৃষ্ণেরই কাছে। ভদ্রমশাই নিঃসংকোচে সাহায্য করলেন মহানায়ককে। এরপর 1976 সালের মহালয়ার ভোরে বাঙালি সমাজের ঘুম ভাঙল মহানায়ক উত্তম কুমারের কণ্ঠে মহালয়া শুনে। কিন্তু আকাশবাণীর এই সিদ্ধান্ত যে কতটা ভুল ছিল তার প্রমাণ হাতে নাতে মেলে সেদিনই। ক্ষোভে ফেটে পড়ে বাঙালি জাতি। সে সময় আকাশবাণীর জনপ্রিয় উপস্থাপক মিহির বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দেবী দুর্গতি হারিণী অনুষ্ঠানটি সম্প্রচারের মাঝপথেই টেলিফোনে আসতে থাকে শ্রোতাদের অকথ্য গালিগালাজ। অনুষ্ঠানের শেষে উত্তেজিত জনতা ভিড় করে আকাশবাণীর মূল ফটকের সামনে। ফটক ভেঙে আকাশবাণীতে ঢুকে পড়তে চায় তারা। পরে পরিচালক পঙ্কজ কুমার মল্লিকও এই বিষয়ে আক্ষেপ করেছিলেন। শ্রোতাদের বাঁধ ভাঙা দাবিতে সে বছরই ষষ্ঠীর দিনে আকাশবাণীতে পুনরায় সম্প্রচার করা হয় মহিষাসুর মর্দিনী। কতটা আবেগ, কতটা ভালোবাসা একটা অনুষ্ঠানের প্রতি থাকলে তবে এমনটা করা সম্ভব ভেবে দেখুন একবার। সেই থেকেই আজও মহালয়ার ভোরে শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শুনে আসছে বাঙালি সমাজ। মহিষাসুর মর্দিনী ছাড়াও ভদ্রবাবু ছিলেন অত্যন্ত জনপ্রিয় একজন ধারাভাষ্যকর। কলকাতার বুকে বিশেষ কোনো ঘটনা ঘটলে লাইভ ধারা বিবরণী দিতেন তিনি। 1941 সালের 7ই আগস্ট দুপুরেই রেডিও অফিসে খবর চলে এসেছে 12:10 প্রয়াত হয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ। 1 নম্বর গাস্টিন প্লেসের বেতার দপ্তর থেকে ছুটলেন বীরেন্দ্র কৃষ্ণ। সন্ধ্যার কিছু আগে বিশ্বকবির দেহ নিয়ে আসা হলো নিমতলা ঘাটে। লোকে লোকারণ্য শ্মশান ঘাট। মই বেয়ে একটা ভাঙা আলিশায় উঠে পড়লেন বীরেন্দ্র কৃষ্ণ। মাইক হাতে শুরু করলেন ধারাভাষ্য। সুমুখে দেখছি অপরাহ্নের সূর্য শেষ বিদায়ের পাট নিচ্ছে। ভাগীরথীর গৈরিক জলপ্রবাহে উঠেছে এক করুণ তাপ। বাতাসে হাহাকার। বিশ্বের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ আর নেই। এখনও সেই শোকভাষ্য গচ্ছিত আছে অরোরা ফিল্ম কর্পোরেশনের কাছে। এছাড়াও বিভিন্ন নাটকের পরিচালনা থেকে শুরু করে হাস্যরস সমৃদ্ধ নাটক কিংবা কবিতা রচনা সর্বত্র ছিল তার অবাধ বিচরণ। আকাশবাণীর নিজস্ব একটা পত্রিকা ছিল, নাম বেতার জগৎ। সেই পত্রিকার জন্য নিয়মিত লেখালেখি করতেন তিনি। সরকারের পক্ষ থেকে একবার নাকি পত্রিকাটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সময় ভদ্রবাবু কলকাতার জিপিওর সামনে ভরা শীতে আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে নিজেই বিক্রি করতেন সেই পত্রিকা। বেতার কেন্দ্র কিংবা আকাশবাণী দুটোকেই প্রাণ দিয়ে ভালোবাসতেন তিনি। কিন্তু সেই ভালোবাসার দাম আকাশবাণী তাকে কখনোই দেয়নি। জীবনের শেষ সময়টুকু তার কেটেছিল প্রবল অর্থকষ্টের মধ্যে। পাড়ায় পাড়ায় সামান্য অনুষ্ঠানে কখনো কখনো ডাক পেলে সেগুলো করেই দিন কাটাতেন তিনি। যে লোকটা রেডিওর জন্য এতটা দিয়ে গেছিলেন তাকে সামান্য পেনশনের ব্যবস্থাটুকু করে দেয়নি আকাশবাণী। এমনকি অবসরের পরে কোনো একটা প্রয়োজনে একবার আকাশবাণীতে এসেছিলেন তিনি। সেদিন নাকি দরওয়ান তার কাছে ঢোকার জন্য পাস চেয়েছিল। এমনভাবেই তাকে ভুলে গিয়েছিল আকাশবাণী বেতার কেন্দ্র। যে মানুষটার কণ্ঠ না শুনলে মহালয়ার সকাল অসম্পূর্ণ মনে হয়, সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের শেষ জীবনের এই করুণ অধ্যায়টা ভাবলে বাঙালির চোখের কোণটা ভিজে ওঠে। আজও কোটি কোটি বাঙালির কাছে তিনি দেবীর আগমনের প্রথম সুর। হয়তো এই কারণেই তিনি অমর। সময় যতই এগিয়ে যাক, প্রযুক্তি যতই বদলাক, মহালয়ার সকাল মানেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। তার নাম, তার কণ্ঠ, তার প্রতিভা বাঙালির চেতনায় চিরকাল অটুট হয়ে থেকে যাবে। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিও।